প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পৃষ্ঠা 17-র 23 নং সমাধানটি দেব। অনুসরণে 2.1। দেখো, প্রথমেই আমাদেরকে দিয়েছে এখানে 384 আর 2187 দুইটি সংখ্যা দিছে। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলছে। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, তাহলে প্রথম সংখ্যাটি কত? 384। তাহলে উৎপাদকের সাহায্যে আমরা বের করি। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিই, 2 একে 2, 2 গুণে 18, 2 কে আবার 2 দ্বারা ভাগ দিই, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ দিই, 4 দুগুণে 8, আর হলো 8 দুগুণে 16, আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে হলো কত? 24, আবার 2 দ্বারা ভাগ দিই 12, 2 দ্বারা ভাগ দিই 6, 2 দ্বারা ভাগ দিই 2। তাহলে 384 সমান আমরা কি লিখতে পারি? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যেটা নাকি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ কিনা। মনে করো পূর্ণবর্গ সংখ্যা কি? একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখলাম 16 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো, এটা 8, 2 দিলাম 4, 2 দিলাম 2, তাহলে কি হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা হবে। তার মানে কি, যেটা নাকি পূর্ণবর্গ সংখ্যা সেটা জোড়ায় জোড়ায় থাকবে, সেটা জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে পূর্ণ। তাহলে এখন দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এখানে 2 2 হাত দিয়ে জোড়াবে, তাহলে এখানে 2 ও 3 কি, এখানে 2 আর 3 কি জোড়াবে। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। যেহেতু জোড়াবিহীন, তাহলে আমরা কি বলতে পারি? যে এটা প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ। যদি জোড়ায় জোড়ায় থাকতো তাহলে বলতে পারতাম। তাহলে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। সুতরাং 384 পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না। আশা করি বুঝতে পেরেছ যে 384 আমাদেরকে পূর্ণবর্গ কিনা সেটা বের করতে বলছে। তাহলে 384 পূর্ণবর্গ ন। এবার দেখি 300 প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাথে যাচাই করো। তাহলে আমরা দেখলাম যে না, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তা। এখন 6 নম্বর কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তবে কোন প্রথম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর পূর্ণবর্গ সংখ্যাটিই বা ঘটে। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, দ্বিতীয় সংখ্যাটি এবার আমরা খেয়াল করি। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তবে কোন ক্ষুদ্রতম সংখ্যাতে গুণ করলে, তাহলে দ্বিতীয় সংখ্যা কি আছে? এটাকে দেখো, এটা নিশ্চয়ই জোড় সংখ্যা না। এটা জোড় সংখ্যা না, লাস্ট শেষে 7 আছে, তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করবো? এটাকে দেখবো এখন কত দ্বারা ভাগ যায়। কত দ্বারা ভাগ যাওয়া এটা বোঝার জন্য তুমি একটা জিনিস খেয়াল করো। 2 আর 1 3, 7 আর 3 10, 10 আর 8 18, 18, 18কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। এটাকে আমি 3 দ্বারা ভাগ দিই। 3 দ্বারা 3 7 21, 3 2 6, 3 9 27, তাহলে কত হলো আমার? 729। এখন দেখি কত দ্বারা ভাগ যায়। এখন আবার 3 দ্বারা ভাগ, তাহলে 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে কত হলো? 243। তাহলে 3 4 12, 243। এখন দেখো, আবার কত দ্বারা? 4 অব্দি 6 3 না, তাহলে আবার 3 দ্বারা ভাগ দেবে। 3 8 24, 3 1, আবার 3 দ্বারা ভাগ যাবে। 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 দ্বারা ভাগ যাবে। কত? 3 9 27, আবার 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কি পেলাম? 2187 সমান
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 এই 7টা 3 পিস 1 2 3 4 5 6 7টা 3 পেয়েছি আমরা। তাহলে এখানেও কি কত জোড়া বিন আছে? এখানে 3 জোড়াবিহীন তিন আছে জোড়াবিহীন। সুতরাং কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সুতরাং 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এক কি বলছে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হবে কত? 2187 গুণ 3। এটাকে আমরা 3 দ্বারা গুণ করে দিই। 3 7 21 1 হাতের হলো 2 3 আর 24 25 26 6 হাতের হলো 2 3 একে 3 আর 2 হলো 5 3 দুগুণে 7 3 7 21 1 হাতের হলো 2 3 আর 24 25 26 6 হাতের হলো 2 3 একে 3 3 আর 2 5 3 দুগুণে 7 তাহলে 6561। তাহলে আমরা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে 3 দ্বারা গুণ করে আমরা পেলাম 6561। তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা ক নম্বরের সমাধান। আশা করি খুব বুঝতে পেরেছ। এবার দেখবো আমরা গ নম্বরটা আমাদেরকে কি বলছে? গ নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে ক নম্বর আমরা প্রথমে দ্বিতীয় সংখ্যাটি আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। দেখি এটা কত হয়। 4 4 কত হবে? 16। এখানে 4 লিখলে এখানে 4 আর 4 গুণ করে কত হয়? 16 লিখতে হবে। এটা বিয়োগ দিতে হবে। 6 আছে 11 হবে 5 হল। ওইটা কেটে এনে এখানে লিখবো 4। এটা দ্বিগুণ লিখবো এখানে কত? 8। এখন দেখবো 8-এর পাশে কত লিখে গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা আমরা পাই। 8-এর পাশে যদি আমরা 8-এর পাশে 6 48 7 56 7 দিয়ে যদি গুণ করি তাহলে কাছাকাছি হয়ে যায়। একবার 6 দেওয়া দেখি। 6 দেওয়া 6 6 36-এর 6 হাতের হলো 3 6টা 48 ওটা 50 50 51 516 6 6 36-এর 6 হাতের হলো 3 6টা 48 48 50 দেয়। তাহলে আমরা 6 লিখ দিতে পারি 6 6 তাহলে কত? 416। 7 বার দিলে এখানে এটার চেয়ে বেশি হয়ে গেলেও বিধা আছে। তাহলে এখন কি হবে? এক এখানে অবশিষ্ট ভাগ শেষ পেলাম আমরা কত? 71। যেহেতু ভাগ শেষ পেলাম, যেহেতু এখানে ভাগ শেষ আছে, যেহেতু এখানে ভাগ শেষ আছে, তাই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে? তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি এটার সাথে যদি যোগ করি কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই সংখ্যার সাথে যোগ করলে এটি পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে দেখো তখন বর্গমূল কত হবে তখন কিন্তু আমি 7 বার দিব তখন 7 বার দিলে এটা মিলে যাবে আর এটাকে যদি কিছুটা বাড়ায় দিতে পারি আমি তখন 7 বার দিব 7 বার দিলে মিলে যাবে তখন এর বর্গমূল হবে এই যে 46+1 সমান হলো 47 তাহলে এখন দেখবো আমি এই সংখ্যাটা কত কম আছে তাহলে আমার তখন কত হবে 47 × 47 গুণ করলে আমি যা পাবো তাহলে আমার সংখ্যাটা হবে তখন তত তাহলে কত এখানে বলছে আর কত যোগ করলে সুতরাং যোগ করতে হবে কত এই তখন তো আমার সংখ্যাটা হবে এটা যেহেতু বর্গমূলে আমি 47 পাবো মিলে যাবে তখন আমার সংখ্যাটা হবে 47 × 47 আর আমার আছে কত আমার আছে 2187 আমি এখন দেখবো কত ফর্ম আছে এখন আমরা দেখবো 47 এবং 47 গুণ করলে কতটা 47 এবং 47 গুণ করছি 7 7 49 নয় হাফের 4 4 7 22 22 29 30 31 32 এখানে আরো 32 0 4 7 22 8 হাফের 2 4 4 16 17 18 হয় 8 2 10 0 হাতের থেকে পায় 9 পাওয়ার 2200 তাহলে কত হইল 2200 তাই তার থেকে যোগ দেবো 2187 2187 2 তাহলে 5 এখানে কত হইল 2209 বিয়োগ 2187 22 তাহলে আমাদের যোগ করতে হবে কত 22 তাহলে যাবে একার উত্তর হলো 5 আশা করি তোমরা অনুশীলনী 2.1 পৃষ্ঠা 17 এস নম্বর অঙ্কের ক খ গ 3 অঙ্ক বুঝতে পেরেছ যদি না বুঝো আবার দেখবে আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো শুভ